নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মারাত্মক লেভেলে একটা আলোচনা পর্ব শুরু হয়েছে। সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের ধারা নাম্বার 30 আর এরই পাশাপাশি সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠানের একটা বিশেষ অধিকার নিয়ে। একদিকে যেমন দেখি, যদি আমরা দেখি আর্টিকেল 30 নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক অন্যদিকে পাল্টা যুক্তি হিসাবে সংবিধান এবং ধর্মীয় স্বাধীনতা আর পাশাপাশি সংখ্যালঘুদের অধিকার নিয়েও কিন্তু যুক্তি রয়েছে। তাই আজকের এই সেশনে আমরা জানার চেষ্টা করব যে আর্টিকেল 30 আসলে কি, এক নাম্বার। দু নম্বর বিষয় আমরা জানার চেষ্টা করব কেন এই আর্টিকেলটাকে নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে। তিন নম্বর বিষয় হচ্ছে জওহরলাল নেহেরু আর সর্দার বল্লভভাই প্যাটেলের মধ্যে কি এই আর্টিকেল 30টাকে নিয়ে কি সত্যি বিরোধ হয়েছিল নাকি অন্য কোনো ব্যাপার, এটাও জানার চেষ্টা করব। 4 নম্বর পয়েন্ট জানার চেষ্টা করব যে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কতটা বিশেষ অধিকার আছে সেই বিষয়টাও দেখব, এবং এরই পাশাপাশি মন্দির, মাদ্রাসা বা চার্চ বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের পার্থক্যটা কোথায় সেটাও জানবো। তার আগে আমি আপনাদের সকলকে বলি, যারা এই সেশনটা দেখছেন, গুরুত্বপূর্ণ জিনিস এটা লক্ষ্য করুন, সেটা হচ্ছে এআই। বর্তমানের যুগে হচ্ছে এআই একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোর্স, যেখানে আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ করে বসে থাকেন বা চাকরি হলেও অন্য কোথাও যেতে হচ্ছে, তা আমি আপনাকে বলবো বাড়িতে বসে 2 ঘন্টা কাজ করুন এবং যথেষ্ট আর্নিং করুন এআই শিখে। কারণ বর্তমানে যুগ হচ্ছে এআইয়ের যুগ, কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এবার যারা গার্জেনরা সেশনটা দেখছেন, আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যে সন্তানের ভালো জন্য যখন যা ডিমান্ড করেছে দিয়েছেন, এবার সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিন, তার নাম হচ্ছে এআই। তো আমরা আমাদের আলোচ্য মেন বিষয়ের মধ্যে আমরা এবার আসি। তার আগে আমি সকলকে বলি, যারা দেখছেন অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। দেখুন, সবার প্রথমে আমরা জেনে নিই আর্টিকেল 30 এই বিষয়টা অ্যাকচুয়ালি কি। আর্টিকেল 30 কি বলছে এই বিষয়টার মধ্যে? দেখুন, ভারতীয় সংবিধানে আর্টিকেল 30 মূলত ধর্মীয় এবং ভাষাগতভাবে সংখ্যালঘুদের নিজেদের পছন্দের মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে, আর প্রতিষ্ঠান স্থাপন করার পর সেটাকে পরিচালনা করা নিয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ কি বিষয়টা দাঁড়ালো যে কোনো ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় চাইলে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে এবং তার পরিচালনার দায়িত্ব তারা নিতে পারে। কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল একটা মেন বিতর্ক। বিতর্কটা কোথায়? আরেক দল সমালোচকের পরিষ্কার বক্তব্য যে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিশেষ সংবিধানে সুরক্ষা রয়েছে, আর্টিকেল 30 আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের জন্য একই ধরনের আর্টিকেল নেই বা আলাদা আর্টিকেল। বিষয়টা কি? আর্টিকেল নেই কেন, এই প্রশ্নটা উঠছে। অতএব অন্যদিকে সংবিধান সমর্থককারীদের বক্তব্য যে এই অধিকারটা কোনো বিশেষ ধর্মকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নয়, বরং সেটা হচ্ছে সংখ্যালঘুদের ভাষা, সংস্কৃতি এবং পরিচয় রক্ষা করার জন্য। এ একটা যুক্তি রয়েছে। তাহলে প্রশ্ন উঠছে যে এই বিষয়টা নিয়ে কি সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে জওহরলাল নেহেরুর কোনো বিরোধ করেছিলেন বা বিরোধ হয়েছিল? দেখুন, এই বিষয়টা বুঝতে গেলে আপনাকে এই তথ্যটাকে সবার প্রথমে জানতে হবে। কিছু বক্তব্য আছে, বলা হয় যে জওহরলাল নেহেরু আর্টিকেল 30 মতো বিশেষ ব্যবস্থা চেয়েছিলেন এবং সর্দার বল্লভভাই প্যাটেল তার বিরোধিতা করেছিলেন। আবার এরই যুক্তিতে পাল্টা যুক্তিতে হয় এমনটাও দাবি করা হয়ে থাকে যে সর্দার বল্লভভাই প্যাটেল নেহেরুকে সতর্ক করেছিলেন যে এতে ভবিষ্যতে হিন্দুদের সঙ্গে কিন্তু বৈষম্য হতে পারে, ভেদাভেদ হতে পারে, সতর্ক করেছেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই বিষয়টা আপনাদের সবার প্রথমে যুক্তি সহকারে বুঝতে হবে। বিষয়টা কি? আর্টিকেল 30কে সরাসরি জওহরলাল নেহেরু একা তৈরি করেছিলেন বা সর্দার বল্লভভাই প্যাটেলের বিরোধিতা করেছিলেন এমন কোনো দাবি ঐতিহাসিক নথি বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বিতর্ক যেটা তৈরি হয়েছে সেটা যাচাই করা কিন্তু ভীষণ জরুরি।
বর্তমান দিনে। কারণ ভারতীয় সংবিধানে আর্টিকেল কোনো একজন ব্যক্তির সিদ্ধান্তের ওপর কিন্তু তৈরি হয়নি, এই বিষয়টা আপনাদের জানতে হবে। আমরা যদি আরও একটু পেছনের দিকে ইতিহাসে যাই, তাহলে আমরা আরও কিছু তথ্য দেখতে পাবো। তথ্যটা কি, যে 1947 সালের পর, দেশভাগের পর আমরা যদি দেখি, ভারত পাকিস্তান দুই দেশে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি যা তৈরি হয়েছিল, তারা আমূল পরিবর্তন বা বদল দেখা গেছিল। পাকিস্তান সে সময় কী করেছিল, নিজেকে ইসলামিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দিয়েছিল। অন্যদিকে ভারত সর্বধর্মের নিরপেক্ষ বা রাষ্ট্রের কাঠামো গ্রহণ করেছিলেন। কারণ ভারতের সামনে তখন একটা বড় প্রশ্ন ছিল, দেশের বিভিন্ন ধর্ম, ভাষা, দেশের মানুষের নিজেদের পরিচয় বজায় রেখে একসাথে বসবাস করব, এরকম আমরা নীতিতে চলি। আর এই কারণে সংবিধানে বিভিন্ন মৌলিক অধিকার এবং সংখ্যালঘুদের সংস্কৃতি এবং শিক্ষাগত অধিকার সংক্রান্ত বিষয়ে কিন্তু ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু আর্টিকেল 30-র মূল কথা কী ছিল? এই আর্টিকেলটা দেখছেন, এই 30-র মূল কথা কী ছিল এবং মূল কথা কী আছে বা মূল কথা কী, যদি আমরা বিষয়টা আলোচনা করি, তা দেখব আর্টিকেল 30 ক্লজ 1 এর মূল বক্তব্য হচ্ছে, ধর্মীয় বা ভাষাগতভাবে সংখ্যালঘুরা নিজেদের পছন্দের মতো শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারবে, আর কি করতে পারবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব নিজেরাই গ্রহণ করতে পারবে। এটা বলছে আর্টিকেল 30 ক্লজ 1। এটি মূলত তাদের শিক্ষা এবং সংস্কৃতি পরিচয় রক্ষার সাংবিধানিক অধিকার। এটা হচ্ছে আর্টিকেল 30 মেন বিষয়বস্তু। এর ফলে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের পরিচালনায় স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারে এই বক্তব্য অনুসারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকারি সাহায্যে কি শুধু সংখ্যালঘু প্রতিষ্ঠান পায়? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সরকারি সাহায্য কি শুধু সংখ্যালঘু প্রতিষ্ঠান পায়? দেখুন, এই বিষয় নিয়ে অনেক ভুল তথ্য কিন্তু ছড়িয়ে আছে। আর্টিকেল 30-র সঙ্গে সম্পর্কিত আর্টিকেল 30 ক্লজ 2টাকে আপনাকে জানতে হবে। কারণ আর্টিকেল 30 ক্লজ 2 এর মূল বক্তব্য, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সংখ্যালঘু সম্প্রদায় পরিচালনা করে বলে তাকে সরকারি সাহায্য দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা যাবে না বা ভেদাভেদ করা যাবে না। অর্থাৎ কি দাঁড়ালো, সরকারকে অবশ্যই প্রত্যেকটা মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠান টাকা দিতে হবে, আর্টিকেল 30-তে সরাসরি এর অর্থ নয়। এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এরই পাশাপাশি কি বলা হচ্ছে, সরকারি অনুদান বা সাহায্যের ক্ষেত্রে বিভিন্ন সরকারি আইন বা নীতি বা রাজ্যভেদে বিভিন্ন ব্যবস্থা থাকতে পারে, এটা বলা হয়েছে। কিন্তু এর সাথে সাথে আরও একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে, গুরুত্বপূর্ণ একটা বক্তব্য উঠে আসছে, বিষয় উঠে আসছে। সেই বিষয়টা হচ্ছে এইটা, কি বলা হচ্ছে এখানে, এখানে পরিষ্কার হয়ে বলা হচ্ছে, এখানে মূল বিতর্কের বিষয়, তাহলে কি হিন্দুদের ক্ষেত্রে কি, এটাই মূল বিতর্কিত বিষয় বলে দিই। দেখুন, হিন্দু সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য আর্টিকেল 30-র মতো মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশন, মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশন সংক্রান্ত বিশেষ সংবিধানে অধিকার নেই। কিন্তু আরেকদল সমালোচকদের পরিষ্কার হয়ে প্রশ্ন, যদি সংখ্যালঘুদের নিজেদের শিক্ষা সংস্কৃতি রক্ষার জন্য সংবিধান সুরক্ষার জন্য আর্টিকেল থাকে, তাহলে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের জন্য নিজস্ব সংস্কৃতি এবং ধর্মীয় শিক্ষা ক্ষেত্রে একই ধরনের সাংবিধানিক সুবিধা কেন থাকবে না, এই প্রশ্নটা উঠছে। আর এই প্রশ্নটা পাল্টা যুক্তিতে আরও একটা প্রশ্ন উঠছে, যে সংখ্যালঘুদের বিশেষ অধিকার দেওয়ার উদ্দেশ্য সংখ্যাগরিষ্ঠদের বঞ্চিত করা নয়, বরং ছোট ধর্ম বা ভাষাগত সম্প্রদায়ের পরিচয়কে রক্ষা করার জন্য। এটাই পাল্টা যুক্তি। তাহলে প্রশ্ন উঠে এখানে, ভারতে তো বিভিন্ন ধরনের ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে, যেমন ধরুন মুসলিমদের জন্য মাদ্রাসা, খ্রিস্টানদের জন্য যদি দেখা যায় তাহলে মিশন দেখা যাবে, ঠিক আছে, বা খ্রিস্টান চার্চ বা খ্রিস্টান পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে, মিশনারি এগুলো যেগুলো আছে। হিন্দুদের জন্য যুক্তি রয়েছে যে গুরুকুল বা অন্যান্য সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান। তবে এখানে একটা বিষয় মনে রাখা ভীষণই সকলে জরুরি, যে আর্টিকেল 30 কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে মাদ্রাসা বানানোর অধিকার বা চার্চ বানানোর অধিকার কিন্তু দেয় না।
কিন্তু প্রশ্ন এখানে এটা মানে এটি মূলত যদি ধরা যায় তাহলে বক্তব্য এটা হবে যে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিচালনার অধিকার নিয়েই কিন্তু কথা বলা হয়েছে আর্টিকেলে। দেখুন এখানে আর একটা প্রশ্ন আছে যে মন্দির বনাম সংখ্যালঘু ধর্মীয় প্রতিষ্ঠান। যদি এই উত্তরটা যদি দেখা যায় তাহলে এখান থেকে আরেকটা বিষয় কিন্তু ক্লিয়ার উঠে আসতে পারে। ভারতীয় ধর্মীয় প্রতিষ্ঠানেই দেখা যায় প্রশাসনিক বা সরকারের নিয়ন্ত্রণে বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল। কিছু রাজ্যে নির্দিষ্ট মন্দিরে প্রশাসন বা অর্থনৈতিক বিষয়ে আইনে আন্ডারে দ্বারা পরিচালিত হয়ে থাকে। যদি এটা এরকম কিছু রাজ্যে দেখা গেছে এরকম, এই নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিতর্ক তৈরি হয়েছে। একদল সমালোচকদের বক্তব্য যে হিন্দু মন্দিরের ওপর সরকারি নিয়ন্ত্রণ রয়েছে, অথচ ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের নিয়ন্ত্রণ সব জায়গায় কিন্তু দেখা যায় না। অন্য দল আরেক জবাবে কি বলছেন, মন্দির পরিচালনার আইন বিভিন্ন রাজ্যে আলাদা, সব মন্দির একই সরকারের নিয়ন্ত্রণে নয়, এটা বলা হচ্ছে। তাহলে একটা বিষয় যে এই বিষয়টাকে যে এক কথায় বলা যায় শুধু হিন্দুদের বিরুদ্ধে বৈষম্য বা সর্বধর্ম ক্ষেত্রে সম্পূর্ণ একই ব্যবস্থা, এক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা করা যায় না। আমরা যদি ওয়াকআপ সম্পত্তি নিয়ে যদি কথা বলি, ওয়াকআপ সম্পত্তি নিয়ে দুদিন আগেও দেখবো ওয়াকআপ সম্পত্তি খুব বিতর্ক ছিল। ওয়াকআপের সম্পত্তি, দেখুন ওয়াকআপের সম্পত্তি গুরুত্বপূর্ণ জায়গায় থাকে, তাহলে বলা হয়ে থাকে প্রায় ওয়াকআপের সম্পত্তি এখনও পর্যন্ত ভারতের ওয়াকআপের সম্পত্তি প্রায় 9.4 লাখ একর জমি রয়েছে। আবার বিভিন্ন চার্চ, খ্রিস্টান যে চার্চ তাদেরও সংখ্যাটা বিভিন্ন সময় বিভিন্ন প্রচার করা হয়ে থাকে। আর এই ধরনের সংখ্যা পরিসংখ্যান ব্যবহার করা উৎস সবার প্রথমে যাচাই করা গুরুত্বপূর্ণ। কারণটা কি? কারণ জমির হিসাব, কোন সংস্থা আন্ডারে আছে, জমি কোন রাজ্যের আন্ডারে আছে, সরকারি রেকর্ড, বিভিন্ন সময়ের রিপোর্ট অনুযায়ী বিভিন্ন পার্থক্য কিন্তু দেখা যায়। আর এই ভিডিওতে কোনো নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করলে তার সাথে সরকারি নির্ভরযোগ্যতার উপর ব্যাপারটা উৎসে উল্লেখ করা উচিত। কারণ ব্যাপারটা হচ্ছে যে সরকার এই বিষয়টা দেখছেন, ঠিক আছে? অতএব আমরা তো আগেই বলি যে এটা আমাদের নিউজ চ্যানেল, এটা ইনফরমেশন চ্যানেল, আমাদের কাজ ইনফরমেশন দেওয়া, তো সরকারি বিষয়টা দেখছেন। এবার যদি আমি আরেকটা প্রশ্ন আপনাদের বলি, সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। সে তথ্যটা হচ্ছে যে মন্দিরের সম্পত্তি ও সরকারি নিয়ন্ত্রণ। ভারতের লক্ষ লক্ষ মন্দির রয়েছে। প্রশ্ন এখানে কিছু মন্দিরে আয় এবং সংশ্লিষ্ট সম্পত্তি যা আছে সেটা টেম্পল অ্যাডমিনিস্ট্রেটিভ আইনের দ্বারা পরিচালিত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কারণে দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন রয়ে উঠছে, যদি প্রশ্নটা হয় যে যদি হিন্দু মন্দিরের সম্পত্তি আর প্রশাসন সরকারের ভূমিকা থাকে তাহলে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই নীতি নয় কেন? এই যুক্তিটাও কিন্তু উঠছে। এটি ভারতের ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্র সম্পর্ক নিয়ে একটা বড় রাজনৈতিক এবং সাংবিধানিক একটা বিতর্ক দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তাহলে অনেকে আবার দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় যে আর্টিকেল 30 কি তুলে দেওয়া উচিত। দেখুন এখানে আসে বড় প্রশ্ন। এক পক্ষের দাবি যে আর্টিকেল 30 বাতিল করা বা সংশোধন করা বা অ্যামেন্ড করে সকল ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানকে সমান নিয়মের মধ্যে আনা উচিত। আর ঠিক তার পাল্টা যুক্তি হচ্ছে যে আর্টিকেল 30 সংখ্যালঘুদের সংস্কৃতি এবং শিক্ষাগত পরিচয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আর্টিকেল 30 এই বিষয়টা বাতিল করে যে প্রশ্ন, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং এটা সাংবিধানিক, ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের অধিকার, শিক্ষার অধিকার এবং সমতার নীতি সব কিছুর সঙ্গে কিন্তু এটা জড়িত হয়ে আছে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এখানে যে সমতা কি সবার জন্য এক নিয়ম হওয়া উচিত, নাকি সংখ্যালঘুদের পরিচয় রক্ষার জন্য আর তাদের বিশেষ সাংবিধানিক অধিকারে থাকা উচিত? প্রশ্ন এখানে উঠেছে। আর যদি বিশেষ অধিকার থাকে তাহলে সেই অধিকার কি সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যে পরিণত হচ্ছে, নাকি শুধুমাত্র সংখ্যালঘুদের সংস্কৃতি সুরক্ষা? এই বিতর্কটাও কিন্তু উঠছে। কারণ এই বিতর্কে উত্তর আপনিই দিন, আপনি কমেন্ট বক্সে দিন। আর আপনার কি মতামত, আর্টিকেল 30 কি বর্তমান রূপে থাকা উচিত, নাকি সকল ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সবার সমান সেটা থাকা উচিত?
আপনার মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা যদি মনে হয় যে ইনফরমেটিভ ভিডিও হলো, আপনি কিছু তথ্য এখান থেকে জানতে পারলেন, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ সকলের মতামত আলাদা হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে তথ্য যাচাই করে মতামত দেওয়া হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা ইনফরমেটিভ আলোচনা নিয়ে। জয় হিন্দ।